দেখ 7 নম্বর প্যারাগ্রাফে আগের দিন পড়েছিলাম, যেখানে আমরা বলেছিলাম যে ফার্স্ট লাইনটা দেখতে ছিল যে বাবাকে আমি যখনই কোনো জটিল আধ্যাত্মিক ধারণা বলতাম, বাবা সেই জটিল আধ্যাত্মিক ধারণাগুলি আমাকে খুব সাধারণ সিম্পল একদম ঘরোয়া তামিল ভাষায় বুঝিয়ে দিতেন। এই হলো প্রথম লাইন। তারপরে তিনি বললেন যে বাবা একবার একদা আমাকে বলেছিলেন, ডবল কোট শুরু, তিনি বলেছিলেন যে বাবা যে সময় বিলন করেন, বাবা যে জায়গায় এখন আছেন, বাবা আসলে তার পরিচয় কি, বা বাবা যে জায়গায় পৌঁছাবেন ইন দ্য স্টেজ হি ইজ রিচড। এইবারে বাবা যে জায়গায় পৌঁছাবেন সেটা গুডও হতে পারে, ব্যাডও হতে পারে, ভালো বা খারাপ। কিন্তু তিনি বললেন যে প্রত্যেকটা মানুষই এভরি হিউম্যান বিং, প্রত্যেকটা মানুষ কি ওঠে না, এই যে স্পেসিফিক এলিমেন্ট, সবাই একটা করে করে নির্দিষ্ট উপাদান। স্পেসিফিক এলিমেন্ট মানে বলেছিলাম নির্দিষ্ট উপাদান কার না, এই সমগ্র জগৎটার, সমগ্র পৃথিবীটার উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং। বিং এর বিটা বড় হাতে ছিল, ওই জন্য বিং মানে তোদেরকে বলেছিলাম যে বিং মানে ক্রিয়েটর, সৃষ্টিকর্তা। অর্থাৎ তিনি ওই লাইনটার দ্বারা এটা বুঝিয়ে দিয়েছিলেন যে প্রত্যেকটা মানুষ যিনি আছেন এই পৃথিবীতে বসবাস করেন, সবাই হচ্ছে সৃষ্টিকর্তার একটা একটা করে অংশ, একটা করে করে নির্দিষ্ট উপাদান। তখন আমরা ব্যাখ্যা নিয়েছিলাম যে তাহলে যদি আমরা সবাই একটা করে 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 উপাদান হয়, তাহলে ক্রিয়েটর আমাদের মধ্যেই থাকেন, আমাদের মধ্যে অবস্থান করেন। তাহলে বলছি তুমি কেন ভয় পাবে, হোয়াই বি অ্যাফ্রেড, এই লাইনটা ছিল, হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিজ, প্রবলেমস এন্ড সাফারিংস। যে তোমার জীবনে যখন কঠিন মুহূর্ত আসবে, তোমার জীবনে যখন সমস্যা আসবে, তোমার জীবনে যখন কষ্ট আসবে, তো তুমি কেন ভয় পাবে? তাহলে ভয় না পাই তুমি কি করবে? লেখা ছিল when troubles come try to understand the relevance of your suffering। অর্থাৎ জীবনে যখন সমস্যা আসবে, তোমার সমস্যাটা বা যন্ত্রণাটা আইলো কোথা থেকে, সেই উৎসটা খুঁজে বলতে বলেছিল আমাদের, এই উৎসটা খুঁজে বললো তুমি কেন। কারণ দেখবি লাস্ট লাইনটা আমরা পড়েছিলাম যে আমাদের জীবনে যখনই খারাপ সময় উপস্থিত হয়, অ্যাডভার্সিটি, অ্যাডভার্সিটি মানে বলেছিলাম দ্য ব্যাড টাইমস অফ লাইফ। তাহলে জীবনে যখনই খারাপ সময় উপস্থিত হয়, ওই খারাপ সময়টা আমাদেরকে অপরচুনিটিজ দেয়, সুযোগ দেয়। কিসের সুযোগ দেয়? নিজেদেরকে চিনতে, নিজেদেরকে বিচার করতে, যেটাকে আমরা ইংলিশে পাইছিলাম ইন্ট্রোস্পেকশন বলে একটা ওয়ার্ড ছিল। ইন্ট্রোস্পেকশন মানে বলেছিলাম তো যা যাওয়া স্যার নিজেকে বিচার করার ক্ষমতা। ক্লিয়ার হয়েছিল? আর এই পুরো উক্তিটা কালামের বাবা বলেছিল কালামকে, এই পুরো উক্তিটা যে কালামের বাবার দেওয়া, তাই নাই? কালামকে বলেছিল। এবার আজকের প্যারাগ্রাফ দেখবি, প্যারাগ্রাফ পুরো হেডিং দিবি 8 বলে, হেডিং দিবি প্যারাগ্রাফ 8 বলে, খাতার মাঝে দে প্যারাগ্রাফ 8, খাতার মাঝে হেডিং দিবি প্যারাগ্রাফ 8 বলে, বুঝলে? প্যারাগ্রাফ 8 দিলে এইবারে 7 নম্বর প্যারাগ্রাফটা যদি ঠিকঠাক ভাবে বুঝেছিস, পুরো প্যারাগ্রাফটা লিংক আছে 8 নম্বর প্যারাগ্রাফটা প্রথম লাইন আছে। আবার বলছি 7 নম্বর যে পুরো প্যারাগ্রাফটা কালকের দিন পড়ে গেছি, পুরো প্যারাগ্রাফটা লিংক আছে 8 নম্বর প্যারাগ্রাফের ফার্স্ট লাইন আছে। আগের প্যারাগ্রাফটা বললোটা কে, বক্তা কে ছিল বলতো? জৈনুল আবেদিন ছিল। শ্রোতাটা কে ছিল? এবার ওই অত বড় উক্তিটা শোনার পরে কালাম একটা প্রশ্ন করে দিল বাবাকে। দেখ প্যারাগ্রাফ 8 একটা কোশ্চেন দিয়ে শুরু হয়েছে, বলে বাবা লাইনে থাকা, বলে why do not you say this to the people who come to you for help and advice? I asked my father। ওখানে ফুল স্টপ আছে, দেখ লাইনের মানেটা দেখ, why do not you say this to the people, why do not you say this, this টাই গোল দেখ গুলা, ওই দিস ওয়ার্ডটাই গোল দেখ গুলা, why do not you say this, বাবা তুমি এই কথাগুলা why do not you say this to the people, সেই লোকগুলাকে কেন বলো না, যে লোকগুলা তোমার কাছে কি জন্য আসে, ফর, শেষ দিকে থাকা, ফর হেল্প এন্ড অ্যাডভাইস, সাহায্যের জন্য আসে, উপদেশ নেওয়ার জন্য আসে। এটা আমি কাকে জিজ্ঞেস করলাম? এটা আমি জিজ্ঞেস করলাম বাবাকে। আই আস্কড মাই ফাদার। কি জিজ্ঞেস করলাম? যে এই যে বাবা তুমি যে আমাকে এত বড় উদাহরণ দিয়ে বুঝাই দিলে যে না আমরা হইলাম ভগবানের উপাদান, আমরা হইলাম ক্রিয়েটারের উপাদান, আমাদের মধ্যে ক্রিয়েটার আছে, তাহলে তুমি ভয় পাইস না, জীবনে যখন সমস্যা আসবে ফেস কর, হ্যাঁ ডিফিকাল্টি প্রবলেম আসবে, সাফারিং এর সোর্সটাকে খোঁজার চেষ্টা কর। জীবনে যখনই খারাপ সময় অতিবাহিত হবে বা খারাপ সময় আসবে, মনে রাখবে খারাপ সময়টা তোকে সুযোগ দিবে নিজেকে চেনার। তো বাবা এই কথাগুলো আমাকে না বুঝেন তাদেরকে কেন বলেনি, যারা পাত্রে পাত্রে বাটি নিয়ে তোমার কাছে জল নিয়ে আসে, বুঝলি? ওই যে তুমি মসজিদ থেকে বেরাই হোক আর অতগুলা লোক যখন বাইরেটাই অপেক্ষা করে পাত্রে পাত্রে জল নিয়ে, ওরা আসে কি না, ফালতু ফালতু তো আসে না। ওরা কেউ প্রবলেমে ভুগছে, কেউ সাফারিং এ ভুগছে, কেউ ট্রাভেলে ভুগছে। তাহলে আমাকে যে জ্ঞানগুলো দিলে ওই জ্ঞানগুলো ওদেরকে বলবে না, দেখি যে পাটিয়ে জল নিয়ে আসতে হবে নাই, প্রবলেম আসবে কি শিখবি, ফেস কর, তোর মধ্যে ক্রিয়েটার আসছে, কেন আমার কাছে দৌড়িয়ে আসছে, এই কোয়েশ্চেন ওদেরকে কেন করে না? ছেলে ছোট হইতে পারে, কোয়েশ্চেনটা বড় ছিল, লাইনটা দেয়
Why do not you say this? লাইনের বলি দিসটাকে গোলদা ঘুরেছিস, প্রশ্ন আগেকার দিনে কই বড় কোশ্চেন পড়তো জানিস, এই লাইনটা পড়ে যেত যে তুমি এই কথাগুলো তাদেরকে বলো নাই কেন, কোন লোকগুলাকে, ফর দা পিপল হু কাম টু ইউ ফর হেল্প এন্ড অ্যাডভাইস, যারা হেল্পের জন্য অ্যাডভাইসের জন্য আসে, তবে কেন প্রশ্ন পড়তো বক্তাকে, এই লাইনটা কে বলি, কালাম বলি শ্রোতাটাকে। আর 3 নম্বর কোশ্চেনে পড়তো লাস্টে পার্টটা, এই লাইনটার দিস মানে কি, আর ওই দিসটাকে বোঝাবার লাগে পুরো 7 নম্বর প্যারাগ্রাফটাকে যেতে হবে। এই যে দিস বলে যেটা তোরা গোলদা ঘুরালি, দিস মানে কোনটা, 7 নম্বর প্যারাগ্রাফটা। দিস মানে 7 নম্বর প্যারাগ্রাফটা। বাবা তুমি এই কথাগুলো ওদেরকে কেন বলো না, আমাকে না বলে, আমার বলার দরকার নাই, তাদেরকে বলবে, কাদেরকে, সেই লোকগুলাকে যারা তোমার কাছে কিসের জন্য আসে, হেল্পের জন্য, অ্যাডভাইসের জন্য। লাইনটা ক্লিয়ার হয়েছে? এই কোশ্চেনটা বললোটাকে কালাম, আর এই উত্তরটা দিতে গিয়ে এত বড় প্যারাগ্রাফটা বুঝাতে হয়েছে, প্রশ্নটা করে তো দিয়েছে, বুঝা গেল। লাইনটাকে তুলবি, ন্যারেশন চেঞ্জে আছে, why থেকে তুলবে, why do not you say this, why do not you say this to the people, লাইনটাকে তুলবি, why do not you, why do not you say this, why do not you say this to the people, why do not you say this to the people who come to you, who come to you for, who come to you for help and advice, who come to you for help and advice, double quotes শেষ করে দিন। Hello, the Bible lectures, I asked my father, I asked my father, I asked my father, full stop দিন। এটা narration জেনে নিয়ে আয়, এটা narration জেনে কর, একবারই যাবে সোজা আছে। Why do not you say this to the people who come to you for help and advice? I asked my father, কত থেকে narration হয়ে যাবে। বলো কি উত্তর হইলে বলবে, কারো যদি উত্তর আছে সেটা বলতে পারো। শেষ দিকে ঠিক আছে, ওয়াই এর পরে গন্ডগোল করি, শেষ দিকে ঠিক আছে, শেষ দিকে তো গন্ডগোল করি, বি এর পরে যেটা বুঝাইছিস না ওটা স্পেল নাই, ওয়াই হি তারপরে ওই যে ওয়ার্ড ডাইনেছিস ওই ধরনের কোনো ওয়ার্ড লাইন দিয়ে নাই। আর বল কেউ যদি কিছু বলেছিস, তোর ওই জায়গাটা ঠিক আছে, যেটা ওই জায়গাটা যেটা ভুল করেছিল, অন্য জায়গাটা হ্যাঁ বল, কোন কথা যদি হয়েছে আর শেষ দিকে ঠিক আছে, কেউ কিছু, কারো কিছু যদি এসেছে বল, এবারে কিছু জিনিস চেঞ্জ হবে, তার পরে একটা জিনিস চেঞ্জ আছে, যেখানে আঙুলটা রেখে দিস, তারপর একটা ওটা চেঞ্জ হবে, ওয়াই ওয়াইয়ের পরে আগাতে শুরু শিখে যেতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
এটা কি দেখি কি লিখেছি সেটা লিখেছি আচ্ছা তো তাহলে ভূ তো ঠিক আছে বইয়ের পরটা কোন ভুল আছে আচ্ছা এইবার দেখ তাহলে আই আক্স মাই ফাদারকে সামনে নিয়ে যা তাহলে আই আক্স মাই ফাদার হলো আই আক্স মাই ফাদার এই সামনে চলে গেল ডব্লিউ এইচ ওয়ার্ড দিয়ে যদি কোশ্চেন হয় তো ডব্লিউ ওয়ার্ডে ঘুরে আসে তাহলে আই আস্কড মাই ফাদার হোয়াই এই পর্যন্ত চলে গেলাম আমরা এইবারে বাক্যটার সাবজেক্টটাকে নিয়ে আসি সাবজেক্টটাকে আমরা জানি কালামের বাবা বলে তাহলে এই ইউটা চলে আসবে ডি হয়ে এই দেখ তাহলে হোয়াই হি হয়ে গেল এইবারে প্রেজেন্ট টেন্স আছে দেখ ডু নট তাহলে ডু নট তে যদি পাস্ট টেন্স প্রেজেন্ট থেকে পাস্ট হয়ে যায় তাহলে হয়ে গেল হোয়াই হি ডিড নট বসে গেল এবারে ডিড যখন তুই ইউজ করছিস তখন একা পাস্ট করতে পারবো না আমি এক নম্বর উত্তরই থাকবে তাহলে হোয়াই হি ডিড নট সে এই পর্যন্ত পৌঁছাবি আই আস্কড মাই ফাদার হোয়াই হি ডিড নট সে হয়ে গেল সাবজেক্ট বসিল সাবজেক্টের পরে ডু নটটাকে ডিড নট করলি ডিড যেহেতু হয়ে গেল তাহলে আমি সেড করতে পারবো না সে থেকে গেল আচ্ছা সে হয়ে গেল তারপরে দিসটা আছে দিসটা চলে যাবে দেখে হোয়াই হি ডিড নট সে দ্যাট দিস থেকে দেখ হয় আচ্ছা তারপরে টু দা পিপল পর্যন্ত পৌঁছে যা টু দা পিপল to the people হয়ে গেল I asked my father why he did not say that to the people পর্যন্ত হয়ে গেল এরপরে এই জায়গাটা থেকে জয়েনিং হয়ে আছে ওদি হয়েছে এই যে তার মানে ওদিকে আরেকটা বাক্য বলে এইবারে তুই এখানে হুডা বসালিস জয়েনিং তে বসে গেল এবার ওই দিকের বাক্যটা তো প্রেজেন্ট টেন্স আছে ভালো আছে না তখন প্রেজেন্টটাকে আমি পাস্টে আনতে হবে এটা ও তখন কেম হয়ে যাবে কাম থেকে কেম হয়ে গেল আচ্ছা এবার টু হয়ে গেল হু কেম টু এবারে ইউটা সেই বাবা তাহলে ইউটা হয়ে যাবে হিম হু কেম টু হিম তার বাকি যা আছে তাই ফর হেল্প এন্ড অ্যাডভাইস ফর হেল্প এন্ড অ্যাডভাইস এই বুঝতে হবে ফর হেল্প এন্ড অ্যাডভাইস লম্বা যত নেগেশন যে বড় বড় বাক্য হবে লম্বা বাক্যটা দেখে ভয় পেয়ে যাচ্ছে ম্যান জায়গাগুলো দেখবি কোন কোন জায়গাগুলোকে আমার চেঞ্জ করতে হবে যে আমার সাবজেক্ট যা আছে থাকলো ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হলে ডব্লিউএইচ এ ঘুরে আসবে প্রেজেন্ট টেন্সে ছিল পাস্ট টেন্সে করেছি হয়ে গেল দিস থেকে দ্যাট আইনতে হবে বাক্যটা জয়েনিং এর আছে ওদিকেও প্রেজেন্ট টেন্স আছে কাম থেকে আমাকে কেমন নিয়ে আসতে হবে আর এগুলো প্রোনাউনগুলো চেঞ্জ করেছি হি এনেছি আর এগুলো হি এনেছি ম্যান জায়গাগুলো তোকে চেঞ্জ করে করে যেতে হবে টেন্সার চেঞ্জ আর প্রোনাউনের চেঞ্জ টেন্স আর প্রোনাউন ওগুলো তোকে খেয়াল করে করে যেতে হবে এটাই কথাই বলছি আছে বাকি কত বড় হোক লাইন হোক দেখার দরকার নাই 5 লাইনেও যদি হয় দেখার দরকার নাই আমি টেন্সকে দেখে দিয়ে যাব আর প্রোনাউনকে চেঞ্জ করে যাব হয়ে গেল এবার যেহেতু তো তার এমসিকিউ ওই জন্য বিপদটা আরো বেশি দেখবি হয়তো দেখবি তুই উত্তরটা জানিস হয়ে গেল আর একটা সঠিক উত্তর দেখে তুই দেখা দিয়ে আসিস আর ওই উত্তরটা দেখবি দিশটা চেঞ্জ করে দেবে এখানে দেখবি দিশটা গিয়ে দিয়ে যাবে আর হুবহু দেখবি তো আর একটা উত্তর ছিল যেটা হয়তো দিশ থেকে দ্যাট করিয়েছে এই জিনিসটা আমাদের হয় জিনিসটা বুঝা গেল তাহলে ন্যারেশনটা একদম সূক্ষ্মভাবে আগে করিয়ে নিবি আর তারপর অপশনটা করবি মিলাই অপশন দেখে নিয়ে উত্তর বুঝতে যাস না উত্তর করবি তারপরে অপশনে যাবি আমরা কি করি আমরা প্রথমে পারলি না যা চল অপশন দিয়ে যাও এবার অপশনে পাচ্ছি না তখন পাশে ছিল খাতাতে তার প্রশ্ন ভাববি উত্তর করবি উত্তরটা করে নিয়ে তারপর অপশনে যাবি তাহলে সঠিক উত্তরে যেতে পারবি এটা গেল ন্যারেশনটা এইবারে নিচে এই লাইনটাকে ধর আমি আই আস্কড মাই ফাদারটা বাদ দিই এটা নাই মানে জিজ্ঞাসা চিহ্ন তক্ক জিজ্ঞাসা চিহ্ন তক্ক বাক্যটাকে তুই দুটো বাক্যে ভাগ কর স্প্লিট বলে হেডিংটা নিচে নিচে এবারে লাইনটাকে স্প্লিট করবি দুটো বাক্যে ভাগ কর স্প্লিট এস পি এল আই টি বলে হেডিং দিবি স্প্লিট এই লাইনটাকে হোয়াই ডু নট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প এন্ড অ্যাডভাইস এই পর্যন্ত লাইনটাকে স্প্লিট বানা স্প্লিট দুটো বাক্যে ভাগ করে দেখ দুটো বাক্যে যদি ভাগ করে জয়েনিং হয়ে আসে কোথায় বল হয়ে যায় আচ্ছা এবারে যদি ধর আমি হুকে তুলি এই হু ভদ্রলোককে যদি তুলি তাহলে এই দিকের অংশটাকে অবশ্যই আমি ফুল স্টপ वाला বাক্য লিখতে পারি তাহলে এই দিকেটা তো আমার জিজ্ঞাসা চিহ্ন বাক্য হবে মানে why do not you say this to the people জিজ্ঞাসা চিহ্ন হয়ে যাবে তাই না আর আরেকটা বাক্য যখন হবে তখন লিখতে পারবি যে they come to you একদম আসলে they সেকেন্ড বাক্যটা বানাবি তখন they come to you for help and advice ফুল স্টপ মানে এটা জিজ্ঞাসা চিহ্নমূলক বাক্য হবে আর এটা ফুল স্টপ वाला বাক্য বুঝে গেল তাহলে এইখানটা একটা বানা why do not you say this to the people এই ফুল স্টপ এই সরি জিজ্ঞাসা চিহ্ন একটা বাক্য বানা why
Do not you. Why do not you say this? Why do not you say this to the people? Why do not you say this to the people? they জিজ্ঞেস চিহ্ন দিয়ে দিবি একটা বাক্য হয়ে গেল আরেকটা বাক্য বানাবি দে আরেকটা বাক্য দে দিয়ে শুরু করবি দে কাম টু ইউ দে কাম টু ইউ ফর হেল্প এন্ড অ্যাডভাইস দে কাম টু ইউ ফর হেল্প এন্ড অ্যাডভাইস দে কাম টু ইউ ফর হেল্প এন্ড অ্যাডভাইস ফুল স্টপ দিয়ে এটা ফুল স্টপ হয়ে যাবে আর যারা সায়েন্সে পড়েছি যদি কেউ লক্ষ্য আছে লিখ দেবো আর যদি দিস কেমিস্ট্রি এই বছর বেশি করে পড়বে এই বছর ফিজিক্সটা তোমার টাফ পড়েছে পরীক্ষা নিট পরীক্ষা মানে পরের বছর গ্যারান্টি কেমিস্ট্রি যাবে সে রাউন্ড কালারের এই বছর ফিজিক্স পড়া কোশ্চেন ধরে মানে কামরা করে দিয়েছিল ফিজিক্সটাই বুঝতে পারলি আর ফিজিক্স টাফ করছে মানে তো 12 এর কোশ্চেন আমরা বলবো ওই লোকগুলা যদি ফাইনাল নিয়ে যেতে ছিলেন ওরা কোশ্চেন করতে বিপদ হয়ে এক বছর মাদ্রাসার হয়েছিল ফিজিক্সে 6 9 11 13 এরকম নাম্বার পেয়ে ফাইনাল ফিজিক্সটা 9 6 পেয়ে গেল ভালো করে পড়বি আর আমরা নিয়ে দিচ্ছিস কেউ যদি দিব ভাবেছি কেমিস্ট্রি বেশি করে পড়বে মূল্যে এটা গেল আমাদের রেশন চেঞ্জ আর স্প্লিট দুটো গেল আচ্ছা এবার দেখ পরের লাইন পরের লাইন দেখো তাহলে কালাম বাবু কোশ্চেন করে দিয়েছে বাবাকে বাবা কি করছে উত্তরে রিঅ্যাকশনটা দেখ বাবা রিঅ্যাকশনটা দেখ পরের লাইনটা দেখাবি হি পুট হিজ হ্যান্ডস লাইন কে দেখাবে হে পেছন দিকে হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স পাঁচ লাইন খুঁজে হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স and looked straight into my eyes he put his hands on my shoulders বাবা প্রশ্নটা শুনে নিয়ে বাবার রিঅ্যাকশনটা কি বাবা হাতগুলো আমার কাঁধটার উপরে রেখেছে he put his hands on my shoulders উত্তর দেই না কিছু আমি তো প্রশ্ন করেছি উত্তর দেওয়ার পরিবর্তে বাবা কি করছে তার হাতগুলো আমার কাঁধটার উপরে রেখেছে আর কি করছে looked straight into my eyes straight মানে কি সরাসরি straight মানে কি সোজাসুজি ক্রিকেট খেলা যারা খেলেছে না বলে নাই ওটা তোরা কি বলে স্ট্রেট দিকে যায় স্ট্রেট লয় স্ট্রেট এই ওয়ার্ডটা বলে স্ট্রেট এই যে সোজাসুজি যখন 6 মারে বা সোজাসুজি যখন 4 মারে ওটা স্ট্রেট ড্রাইভ ওটা স্ট্রেট বলে এটা স্ট্রেট বলে দেয় ছেলেটা স্ট্রেট দিয়ে বিল্ডিং হয়েছে স্ট্রেট হয়ে দেখে মুখে স্ট্রেট হলো এটা স্ট্রেট এই ওয়ার্ডটা বলে সরাসরি বা সোজাসুজি এটাকে স্ট্রেট বলে বাবা কি করলেন শোনার পরে বাবা তার হাতগুলা আমার শোল্ডারসের উপরে রেখেছিল আর রাখার পরে তিনি কি করলেন looked straight into my eyes আমার চোখের দিকে তাকায়ই আছে উত্তর কিছু দেই নাই বাবার রিঅ্যাকশনটা বুঝলি বাবার রিঅ্যাকশন কি উত্তর দেই নাই বাবার রিঅ্যাকশন কি কান্দটাই হাত রেখে সরাসরি আমার দিকে বাজছে আর খালি কি বলছে চল এটা গ্রামার কর he put his hands লাইনে বলবি he put his hands on my shoulders he put his hands on my shoulders he put his hands on my shoulders and looked straight straight and looked straight into my eyes this full stop here he put his hands on my shoulders and looked straight into my eyes full stop দাও এই গেল লাইন এইবারে এই লাইন থেকে প্রথম যেটা তোমরা গ্রামারে নিয়ে আসবে এই লাইনটাকে সেটা করবে ফার্স্ট গ্রামারে এটা করবে স্প্লিটে নিয়ে যাও দুটো বাক্য ভাগ করে দাও সোজা আছে দেখো জয়েন জায়গাটা বুঝতে পারি যাবে কোথায় জয়েন হয়ে আছে হ্যান্ড ব্যাস ওখানে তুলে দাও এন্ড শব্দটা তুলো এখানে একটা ফুল স্টপ দিয়ে দেবে জায়গাটায় he put his hands on my shoulders দিয়ে ফুল স্টপ দিয়ে দাও he put his hands on my shoulders দিয়ে ফুল স্টপ দিয়ে দাও he put his hands on my shoulders ফুল স্টপ একটা লাইন হয়ে গেল সেকেন্ড লাইন চলে যাও সেকেন্ড লাইনে আবার হি দিয়ে শুরু করে দাও he looked straight into my eyes he looked straight into my eyes দিয়ে ফুল স্টপ দাও দুটো বাক্য হয়ে গেল he looked straight straight into my eyes হয়ে গেল দুটো আলাদা বাক্য আচ্ছা একটা গেল দ্বিতীয় গ্রামার যেটা যাবি
সেটা হচ্ছে এটাকে করবে সিম্পল সেন্টেন্স। সিম্পল বলে লিখবে, সিম্পল নিয়ে যা, সরল বাক্যে সিম্পল সেন্টেন্স। দেখ দুটো কাণ্ড পরপর ঘটছে, শোল্ডার্সের উপরে একে হাতগুলো রাখলো আর তারপরে সরাসরি তাকাইলো, তাহলে যে ঘটনাটা আগে ঘটছে তার ভার্বের সাথে আইএনজি যোগ করে পার্টিসিপল করতে হয়। তাহলে পুটটার সঙ্গে আইএনজি যোগ কর, পুটিং কর, পুটিং হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স। এভাবে শুরু কর। পি ইউ না হিটা দিবি নাই, প্রথমে হি লিখিস না, পুটিং দিয়ে শুরু কর বাক্যটা। পুটিং, পি ইউ ডবল ডি আইএনজি, পি ইউ ডবল ডি আইএনজি, পুটিং হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স, putting his hands on my shoulders, putting P-U-D-D-I-N-G, putting his hands on my shoulders, de comma দিয়ে লিখবি he looked straight into my eyes, de comma দিয়ে লিখবি he looked straight into my eyes, putting his hands on my shoulders, he looked straight into my eyes, the full stop দিন। He looked straight into my eyes, এই ফুল স্টপ হয়ে গেল। এটা গেল সিম্পল সেন্টেন্স। হ্যালো, আচ্ছা এটা থেকে দুটো গ্রামার আমাদের চলে এলো। এইটা তখন ভয়েস চেঞ্জও পড়তো, ভয়েস চেঞ্জ তো আমাদের সিলেবাসে নাই, আমরা করবও নাই। তো ধর ভয়েস চেঞ্জে কি দিতে তোদের দেয়, এইখান থেকে লাইনটা তুলতে, হ্যাঁ এইখানে যে লাইনটা শেষ করতে, মানে এখানে ফুল স্টপ দিয়ে দিতে, তারপরে এই লাইনটাকে তোকে ভয়েস চেঞ্জে করে বুঝবো যে ভয়েস চেঞ্জ কর, বুঝে গেল। এইবারে এই বাক্যটা কোন টেন্সে আছে কি করে বুঝবি? মানে ভয়েস চেঞ্জ করতে গেলে তো টেন্স তো চিনতে হবে, তখন তো আমি যার বাজারে বসে আছি, তো কি করে বুঝবি কোন টেন্স আছে? পাস্ট টেন্সে আছে। এবার পাস্ট টেন্স তুমি বুঝলি কি দিয়ে দেখি? হ্যাঁ কারেক্ট করেছে, কারণ প্রেজেন্ট টেন্সে যদি থাকতো তাহলে প্রেজেন্ট টেন্সে থাকলে ভদ্রলোক এইভাবে বুঝে যায়, এই তো না? তাহলে পুটের তিনটের উপরে পুটেই হয়, তাহলে পুটকে দেখে বুঝবি কি করে? পুট 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 আর রিড 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 আর কাট কাট কাট, ওটা কে বলে না? তাহলে ঘরে থেকে বোঝা মুশকিল, প্রেজেন্টেশন পাস্টে আছে, তাই জন্য এই ভদ্রলোককে দেখতে হবে। এই অনুসারে প্রেজেন্ট টেন্সে থাকলে পুট শিখবে, বুঝে গেল? এইটা এই জায়গাতে কোশ্চেন অনেক জন্য ভুল করে, পুট দেখতে পাই ও এমি যার বসেন, কিন্তু পাস্ট টেন্সে তো কোশ্চেনটা করতে হবে। লাইনটা ক্লিয়ার হয়েছে রে? বাবা উত্তর দেনে, বাবা কি করেছে আমার দিকে সরাসরি তাকাইছে, আর তাকাই নিয়ে লাইনটাকে তাকাবি, পরের লাইনটাকে তাকা। ফর কোয়াইট সাম টাইম, পাইছে লাইন বুঝে? ফর কোয়াইট সাম টাইম মানে কি রে? কিছুক্ষণের জন্য। ফর কোয়াইট সাম টাইম তার মানে কি? ফর কোয়াইট সাম মোমেন্ট, কিছুক্ষণের জন্য বাবা কি করলেন? ফর কোয়াইট সাম টাইম হি সেড নাথিং, হি সেড নাথিং, তিনি কিছু কথাই বলছেন না, তিনি কিছু কথাই বলছেন না, চুপ থাকিয়ে দিয়েছেন। আর বাবা চুপ থাকাটা দেখে আমি কি ভাবছি? as if, লাইনটা পাইছো বুঝে? as if he was judging my capacity to comprehend his words, as if he was judging, তিনি বিচার করছেন। he was judging, জাজিং করা মানে কি রে? বিচার করা। কি বিচার করছে বাবা? চুপচাপ থাকে না, he was judging my capacity, কে আমার ক্ষমতাটা, ক্যাপাসিটি মানে লাগবে ক্ষমতা, যে আমার ক্ষমতাটা বাবা বোঝার চেষ্টা করছে। আচ্ছা আমার কি ক্ষমতা? আমার ক্ষমতা যে আমি আদৌ কম্প্রিহেন্ড করতে পারবো তো, COMPREHEND, কম্প্রিহেন্ড মানেটা, কম্প্রিহেন্ড ওয়ার্ডটার মানে লাগবে, কম্প্রিহেন্ড মানে লাগবে টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা। কম্প্রিহেন্ড শব্দটার মানে লাগবে টু আন্ডারস্ট্যান্ড, কম্প্রিহেন্ড শব্দটার মানে লাগবে আন্ডারস্ট্যান্ড। বাবা চুপচাপ আছে, আর বাবা চুপচাপটা থাকা দেখে আমি কি ভাবিলাম? হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি, যে বাবা না জানি আমার ক্যাপাসিটিটাকে বিচার করার চেষ্টা করছে, যে বেটাকে যে আমি উত্তরটা দেবো বেটা বুঝবে, যা বলে দেবো বেটাটার আমার। টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস বলে লেখা আছে, টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, এই লাইনে বুঝতে পারলি? ছেলের বেটার আমার যা বয়স আর যে লেভেলের কোশ্চেন করিয়েছে সেই লেভেলের উত্তরটা যদি আমি দিতে যাই তুই বুঝবে? তাহলে আমি উত্তর দিব না, এই দ্বন্দ্বে রয়ে গেছে বাবা, আজ জন্য কিছু উত্তরে দিই। বুঝে গেল লাইনটার মানেটা? প্রশ্ন আমি করে দিয়েছি কি, যে এত বড় বড় জ্ঞান যে বাবা তুমি আমাকে দিচ্ছ, তো বাবা এই জ্ঞানগুলো তাদেরকে দিতে পারো না, সেই লোকগুলো যারা পাত্রে পাত্রে জল নিয়ে তোমার কাছে মসজিদের বাড়িটা বুঝে থাকে। প্রশ্নটা শুনে বাবা উত্তর কিছু দেয়নি, বাবা কি করলো? প্রথমে হাতগুলো আমার কাঁধতে রাখিয়ে আমার চোখের দিকে সরাসরি তাকাই থাকলো, আর তারপরে কিছু বলাই নেই। ফর কোয়াইট সাম টাইম হি সেড নাথিং, আর বাবা যেহেতু কিছু বলছে না, বাবা চুপ থাকাটা দেখে আমি কি ভাবতে শুরু করেছি? as if
লাইনটাকে তাকায় জি হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি, যে বাবা না জানি আমার ক্যাপাসিটিটাকে বিচার করার চেষ্টা করে দিয়েছে, যে কি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, যে আমি আদৌ বাবার উত্তরটা বুঝবো না নয়। লাইনটা বুঝা গেল? ক্লাস 12 এর একটা ছেলে, ক্লাস 12 এর একটা অঙ্ক খাতাটা একটা লিখে নিয়ে তোকে বলছে দাদা তোকে বুঝাই না, আর যদি এটার উত্তরটা কি হবে, তুই জানিস তুই পারিস অঙ্কটা, তুই কিন্তু করার আগে একবার ভাববি যে আগে মিথ্যাই বলে আমি কি করবো, কেন মানে ছেলেটাকে কথায় পাই যে তুই কি কেউ খাতায় দিয়ে দিয়েছে আর চলে এসেছে, আমি যদি আগে বুঝাইও দিই বুঝবে, তাহলে তুই কি করলি, আর যা তুমি বড় হবে আপনি এই অঙ্কগুলো করতে পারবি তখন তোরা শিখাই দিবি, এরকম বলে দিবি। ও কি করবে, 5 লোককে বলে বলবে যে অঙ্ক জানে না। তো ছেলেটা 5 লোককে ঘরের বলে দিবে যে পেদায় টিউশন যায় দিদি জানে, ও দিদি টিউশন পেদায় যায় অঙ্ক একটা করে দিলে লাগে। তুই কেন উত্তরটা বলিস নাই? এই কারণেই বলিস না যে এই বয়সের ছেলেটাকে উত্তরটা বলে আমি কি করবি, কম্প্রিহেন্ডই করতে পারবি না, মানে আন্ডারস্ট্যান্ডিং করতে পারবি না। বাবা চুপ আছে কেন? বাবা কি উত্তর জানে না? বাবা জানে? বাবা চুপ আছে কেন? বাবা এই কারণেই চুপ আছে যে আমি যে বেটাকে আমি উত্তর দেবো, বেটাটা উত্তরটা বোঝার মতন বয়স হয়, যে প্রশ্ন তো দিয়েছে বলে যে হোয়াই ডু নট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প এন্ড অ্যাডভাইস, বাবা চুপ থাকে। আর বাবা চুপ থাকাটা দেখে আমি কি ভাবতে শুরু করেছি, আমি ভাবতে শুরু করেছি যে বাবা মনে হয় জাজ করার চেষ্টা করছে আমাকে, আমি বুঝবো আর শব্দগুলো। চুপ থাকার বহুত মিনিং আসতে পারে, বুঝলো? যেমন যাত্রা গায়ে ঘরে যাত্রা হয়, যাত্রা বইটি লেখাই থাকে এই মুহূর্তে দুজনের চরিত্র কেউ কিছু বলবে না, চুপচাপ হয়ে গেছে। তাহলে ওইভাবে ওরা প্র্যাকটিস করেছে, ওই টাইমটা দেখবি চুপচাপ ওরা থাকে, দর্শক কি করে ভুলে গেছে, দর্শক ভাববে কি রোল ভুলেছে, গুলগুলি দিয়ে দেখবে, ও তো জানে না যে যাত্রা বইয়ের বেচারে লেখাই আছে চুপচাপ থাকাটা। তাহলে চুপ থাকাটা বহুত রকম অ্যাঙ্গেল হতে পারে, বুঝা গেল? যেমন ধর শিকাগো ধর্ম সম্মেলন যখন গেছিলেন স্বামী বিবেকানন্দ, হ্যাঁ, ওখানে প্রথম দিন যেদিন বক্তৃতা দিতে উঠেন সেখানে সর্বধর্মের লোক উপস্থিত, বুঝলো? এনার নাম ছিল তিনি, যা উঠে বক্তৃতা দেয়, বুঝলো? আর যা ভিড়, হলটায় যা ভিড়, ও ভিড় দেখে ঘুরে বসে দিয়েছে, ভিড় দেখে স্বামী বিবেকানন্দ ঘুরে বসে দিয়েছে যে না আমাকে এখন বলতে বললো না, আর 2-1 বলুক তারপরে আমি বলবো, বুঝে গেল? এরপরে ধর ওই যে ঘুরে বসে দিল, মানুষ দুভাবে ব্যাখ্যা করে, এক ও ভিড় দেখে ভয় পেয়ে ঘুরে বসেছে, আবার কেউ বলে যে না ও বসে বসে দর্শক গুলার মাইন্ডটাকে বোঝার চেষ্টা করতেছিল যে আমি দাঁড়াইতে যেগুলো বলবো এগুলো বোঝার মতন লোক বসে আছে কিনা, বুঝতে পারলে কিছু? তারপর আমি বলবো ওকে, তারপরে আমি লাস্টেও যখন বলেছিল ওর স্পিচটা এতটা ফেমাস হয়েছিল, প্রত্যেক দিন লোক যাতে বসে থাকে ওই জন্য সব থেকে লাস্টে ওকে বলতে বলি, মানে প্রথমে যদি আমি বলে দিই তাহলে তো লোক তো উঠে পালাই যাবে, বাকি লোকের শুনবে না, তাহলে প্রত্যেক দিন ওকে বক্তৃতা দেওয়ার জন্য ওকে লাস্ট স্পিকার ওকে রাখতে হবে, তুমি আগে বললেই না, আর দর্শক সবাই দু কখন বলবে আর ওকে লাস্টে রেখে দেবে, ওয়ার জন্য একমাত্র লোক ধরে রাখা যায়। তাহলে ওই যে ঘুরে বসে দিয়ে এটা তুমি দুভাবে ব্যাখ্যা করতে পারবে, এক যে ও ডরে বসেছে, দুই ওইটার জন্য বসেছে যে ছেলেগুলো বা যে লোকগুলো বসে আছে দর্শক আসনে, আমি যে বক্তৃতাটা দেবো আর বোঝার মতন ইয়ার কম্প্রিহেন্ড করার মতন ক্ষমতা আছে, আর নোট পেনা এসে বসে আছে। স্ট্রং রুটস পড়াটা 5-এর ক্লাসে কেন দেয়নি? দিতে পারত, স্ট্রং রুটসটা 8-এর ক্লাসে দিতে পারত। হতে পারে যে মাস্টারটা ক্লাস 8টা লিখতে যাবে ওই তো টপ ক্লাসটা বুঝার নিয়ে চলে আসবে, এইটা ছেলেটা নিয়ে চলবে যে বসে আছে 12 কেন দিয়েছে, কারণ সিলেবাসটা ওইভাবে ওর বানাইছে যে বুঝেছে যে 12-এর ছেলে মেয়ে যখন বড় হয় ওর মাইন্ড যে পরিমাণে গ্রোথ হয়েছে বোঝার মতন ওর হয়েছে টেক্সটটা পড়ার, বুঝতে পারা গেল? 12-এর সিলেবাসটা যদি আমার স্ট্রং রুটস দিয়ে শুরু করে দিল তো প্রথম দুটো প্যারাগ্রাফ পড়ে নিতে পারেন, যদি পরের দিনের রাস্তায় নেই ওই যে আমরা 9th 10 দেউলি দিয়ে তারা ভুলাইছে, তখন তারা বিশাল ফুর্তি দিয়ে পড়েছি, বাবার এই রোমান্টিক গল্প আছে কত সুন্দর, লেই করে স্পিরিচুয়াল পড়, বুঝতে পারলে? ওই যে 12 লাইনের কবিতা দিয়ে মানে ভুলাই নিলে এবার 55 লাইন পড়, ওইরকম জিনিসটা হয়ে গেছে, বুঝা গেল? বাবা চুপচাপ আছে কেন? বাবা চুপচাপটা কিসের কারণে? বাবা হয়তো বুঝার চেষ্টা করছে বেটা আমার বুঝবে না তোমার কথাগুলো, টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস। লাইনটা ক্লিয়ার হয়েছে? লাইনটা তুলবি ফর কোয়াইট সাম টাইম থেকে, ফর কোয়াইট সাম টাইম হি সেড নাথিং পর্যন্ত, ফর কোয়াইট সাম টাইম হি সেড নাথিং পর্যন্ত তুলবি, প্রত্যেকটা লাইনে একটা করে করে গ্রামার হয়ে যাবে। ফর কোয়াইট সাম টাইম হি সেড নাথিং, এই ফুল স্টপ দিয়ে দিবি। For quite some time he said nothing, full stop দিয়ে দেবে। For quite some time he said nothing পর্যন্ত দিবি, তুই ফুল স্টপ দে, ফুল স্টপ দেওয়ার পরে ব্র্যাকেটে লিখবি
ব্র্যাকেটে লিখবি অ্যাফার্মেটিভ, ব্র্যাকেটে লিখবি অ্যাফার্মেটিভ, এ ডবল এফ আই আর, এ ডবল এফ আই আর এম এ টি আই ভি ই, এ ডবল এফ আই আর এম এ টি আই ভি ই, অ্যাফার্মেটিভ। হ্যাঁ সূচক বাক্যে নিয়ে যায়, নাথিং ওয়ার্ডটাকে তুলতে হবে, নাথিং ওয়ার্ডটা তুলতে হবে। ভালো তো হয়ে গেল। কিছুক্ষণের জন্য সে চুপ ছিল, কিছু বলে নাই মানে কি, কিছু বলে নাই মানে চুপ ছিল। হি সেড নাথিং, লাইনটাকে বানাবি ফর কোয়াইট সাম টাইম, লেখ উত্তরটা বানাবি ফর কোয়াইট সাম টাইম। For quite some time, he was silent. For quite some time, he was silent. For quite some time, he was silent. line clear है? Then he answered. For line then he answered in a low, deep voice. Underline line. Then he answered in a low, deep voice. Then he answered in a low deep voice. Underline করলি? তারপরে বাবা উত্তর দিলেন, তারপর বাবা উত্তর দিলেন। Then he answered, আরে answered মানে কি উত্তর দেওয়া। আচ্ছা কেমন ভাবে উত্তরটা দিলেন বাবা আমাকে? in a low deep voice। হলো বাবা গলাটা এমন করে বললেন, গলাটা কেমন করলেন? লো, অর্থাৎ নিচু গলায়, নিচু গলায় কথা বললেন, কারণ আমার বয়স কম। মুখে বললে কি বুঝবি? এবার প্রবলেমটা হলো ডিপ জায়গাটায়। নিচু গলা হইলে তো ডিপ ভয়েস হয়, ডিপ করতে গেলে তো চেঁচাই যাবে। পেশায় আস্তে আস্তে কথা বলে তুমি ডিপ কথা বলতে পারো। নিচু অথচ গাম্ভীর্য গলায় আমাকে উত্তরটা দিলে, তাহলে গলাটা তুই যদি নিচু করিস তুই গাম্ভীর্য গলা করতে পারবি। গাম্ভীর্য করতে গেলে তোকে একটু গলাটা জোর দিতে পারবো, তখন দুম 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 ব্যাপারটা আইসি, বুঝতে পারলি? আস্তে আস্তে তুই কি করে ডিপ করবি, আর কতক্ষণই বা করতে পারবি? ইয়ার কি চলো একটা শব্দ তুই করলি, কতক্ষণ কথা বলতে পারবি এরকম? বুঝা গেল মানেটা কি? মানেটা কি বইটা থেকে ভাগ আর যেটা বলছি শুন। তারপর তিনি উত্তর দিলেন, দেন হি অ্যানসার্ড। তারপর বাবা যে ভয়েসটাই উত্তর দিলেন, ভয়েসটা ছিল লো, আর বাবা যে উত্তরটা দিল সেটার মিনিংটা ছিল নেই। বাবা যে ভয়েসে আমাকে উত্তরটা দিলেন সেই ভয়েসটা ছিল লো, আর যে উত্তরটা দিলেন সেটার মিনিংটা ছিল ডিপ। বুঝা গেল? Then he answered in a voice, the voice of my father is low, but what he answered, the meaning of it was deep. গভীর অর্থপূর্ণ উত্তরটা দিলেন নিচু গলাতে, মানে নিচু গলায় উত্তরটা দিলেন, আর উত্তরটা যেটা দিলেন তার মিনিংটা ছিল ডিপ। বুঝা গেল? লো আর ডিপের মানেটা ক্লিয়ার হয়েছে? তাহলে একই সঙ্গে লো ডিপ হয় না, ও লো ভয়েসে বলেছে উত্তরটা, আর উত্তরটার যার মিনিংটা সেই মিনিংটা ছিল ডিপ। গভীর তাৎপর্যপূর্ণ বা গভীর অর্থপূর্ণ একটা উত্তর দিলেন তিনি আমাকে নিচু গলায়। হলো লাইনটা? এবারে গ্রামারে যা। দেন হি থেকে তাও তো ভয়েস চেঞ্জটা বাদ দিয়েছি, শর্ট কোয়েশ্চেন লিখছি না। দেন হি অ্যানসার্ড ইন এ লো ডিপ ভয়েস পর্যন্ত লেখ। দেন হি অ্যানসার্ড ইন এ লো ডিপ ভয়েস। দেন হি অ্যানসার্ড ইন এ লো ডিপ ভয়েস, ভয়েস পর্যন্ত লেখ। Then he answered in a, then he answered in a low, deep voice. To stop. Then he answered in a low, deep voice. First grammar যেটা নিয়ে যাবি, এইটাকে করবি ভার্বে, এই নাউনে। answered শব্দটা নিচে দাগ দিবি, answered শব্দটা নিচে দাগ দিবি, প্রথমে করবি নাউনে। answered শব্দটার মানে কি রে বাংলায়? উত্তর লয়, উত্তর দেওয়া। এর নাউনটা, এর যখন নাউনে যাবি সেই নাউনটা এর কি বলে? এর নাউনটা বলে অ্যানসার। এইটার বাংলা উত্তর, এইটার উত্তর দেওয়া। তাহলে উত্তর দেওয়া থেকে তুই আসবি কার কাছে? উত্তরের কাছে। বাদ দিলি কাকে? দেওয়াকে। দেওয়ার ইংলিশ কি? গিভ। বাক্যটা কিছুই আছে ফার্স্ট টেন্সে, তাহলে গিভ থেকে কি হবে? গেভ। গেভের পরে একটা এন বুঝাইতে, তাহলে কি দাঁড়ালো দেখ? then he gave an answer। এটাই then he gave an answer লিখতে পারিস, বা then he gave the answer লিখতে পারিস। ওটাকে and প্রিপজিশনও বুঝাইতে পারিস, সরি আর্টিকেলটা বা দাটা বুঝাইতে পারিস। then he gave the answer,
বা দেন হি গেভ অ্যান অ্যান্সার, যেটা ছিল। আর তারপরে বাকি যা আছে তাই ইন থেকে বাকিটা লিখে দে। ইন এ লো ডিপ ভয়েস, দেন হি গেভ দ্য অ্যান্সার ইন এ লো ডিপ ভয়েস। এটা গেল নাউন ফর্মটা। এইবারে একটা করবি কমপ্লেক্সে নিয়ে, এবারে যাবি কমপ্লেক্সে। দেন হি অ্যান্সার্ড ইন এ লো ডিপ ভয়েস। হ্যালো, দেখ এই ভয়েসটাকে, দেখ বোর্ডটার দিকে দেখা, এই ভয়েসটাকে বর্ণনা করার জন্য এই দুটো অ্যাডজেক্টিভের কথা বলবো, বর্ণনা করা যায়। দুটোই তো অ্যাডজেক্টিভ বলে, এই দুটো অ্যাডজেক্টিভ বলে এইটাকে বর্ণনা করার জন্য। তাহলে এই দুজনকে বাদ দিয়ে প্রথমে দেখ, তাহলে কি দাঁড়াবে লাইনটা? দেন হি অ্যানসার্ড ইন এ ভয়েস, আর শেষটাতে যোগ করে দিবি হুইচ ওয়াজ লো এন্ড ডিপ। লেটস, দেন হি অ্যানসার্ড ইন এ ভয়েস, দেন হি answered in a voice which was low and deep, which দিয়ে যোগ করে দিবি শেষটা, which was low and deep. Then he answered in a voice which was low and deep. হয়ে গেল। এবার উত্তর বাবা দিতে শুরু করেছেন। বাবা যখন উত্তর দিতে শুরু করেছেন, পরের লাইন আন্ডারলাইন করবি, his answer, আন্ডারলাইন করবি এই লাইনটা, his answer filled me with a strange energy and enthusiasm. ওই লাইনটা আন্ডারলাইন করবি। His answer, এখান থেকে আন্ডারলাইন করবি, his answer filled me with a strange energy and enthusiasm. এরপরে বাবা যখন উত্তরটা দিলেন, সে বাবার উত্তরটা কি হলো? His answer filled me, আমাকে পরিপূর্ণ করে দিয়েছিল। বাবার উত্তরটা আমাকে পরিপূর্ণ করে দিয়েছিল। His answer filled me, কেমন হবে? লেখা আছে উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি। স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, স্ট্রেঞ্জ কথাটার মানে ওটা অদ্ভুত, আর এনার্জি মানে শক্তি। অর্থাৎ বাবার উত্তরটা যখন আমি শুনলাম, শোনার পরে আমার ভেতরে একটা অদ্ভুত ধরনের শক্তির সঞ্চার ঘটেছিল। অদ্ভুত ধরনের শক্তির দ্বারা আমি পরিপূর্ণ হয়ে গিয়েছিলাম। ফিল্ড মানে পরিপূর্ণ হয়ে যাওয়া, এনার্জি মানে শক্তি, আর স্ট্রেঞ্জ কথাটার মানে বললাম অদ্ভুত। বাবার উত্তর শোনার পরে আমার ভেতরে একটা অদ্ভুত ধরনের শক্তির সঞ্চার ঘটেছিল। হয়ে গেল কি একটা? আর তার সাথে সাথে আমি পরিপূর্ণ হয়ে গিয়েছিলাম এনথুজিয়াজমের দ্বারা। একটা ওয়ার্ড আছে এনথুজিয়াজম, এনথুজিয়াজমটা বলবি, এনথুজিয়াজম। হ্যালো, এনথুজিয়াজম মানে লাগবি জানার আগ্রহ। এনথুজিয়াজম মানে লাগবি জানার আগ্রহ বা জানার কৌতূহল। জানার আগ্রহ বা জানার কৌতূহলকে এনথুজিয়াজম বলে। এনথুজিয়াজম মানে লিখবে জানার আগ্রহ বা জানার কৌতূহল, সেটাকে বলা হয় এনথুজিয়াজম। হয়ে গেল। কারণ পুরো লাইনের বাংলা কি? বাবার উত্তর শোনার পরে আমি পরিপূর্ণ হয়ে গিয়েছিলাম একটা অদ্ভুত ধরনের শক্তির দ্বারা, আর ভেতরে ভেতরে আমার পরিপূর্ণ হয়ে গিয়েছিল বা বেড়ে গিয়েছিল জানার কৌতূহল বা আগ্রহ। হয় না, কিছু কিছু লাইন শুনে, বিখ্যাত বিখ্যাত কিছু মানুষের কথা শুনে কিছুক্ষণের জন্য হলেও দেখবি একটা আবেগ হোক, কিছুটা হলেও শক্তি হোক, কিছুটা হলেও কিছু করার একটা ক্ষমতা হোক, দেখবি কিছুক্ষণের জন্য হলেও তুই ইন্সপিরেশন পাই যাই, তারপর ভুলে যাস, তখন সেই কিছুই হয়ে যায়। কিন্তু যে টাইমটা তুই হয়তো ভিডিওটা দেখছিস, যে টাইমটা যখন তুই লাইনটা পড়ছিস, হ্যাঁ, সেই লাইনটা পড়ার সময়টা দেখবি কিছুটা হলেও, হ্যাঁ, তোর দেখবি তোর ভালো লাগে। বুঝে গেল? যেমন একটা বই আমি রিসেন্ট পড়লাম, তোরা যদি 22টা বড় হয় পড়ে নিবি, ইট দ্যাট ফ্রগ বলে একটা পড়ার নাম। ইট দ্যাট ফ্রগ, বইটার নামে ইট দ্যাট ফ্রগ, FROG, ব্যাং ব্যাং ব্যাং। তো পড়াটা ব্যাং মানে ফ্রগ মানে ব্যাং বলে নাই আর কি। ইট দ্যাট ফ্রগ বলে একটা বই আছে, ভবিষ্যতে কোনোদিন যদি সময় হয় পড়ে নিবি। তোটুকু বই পড়ে টুকতে আমার কিছুগুলো পাতা আছে। মানে ওই সারা জীবনের পরিশ্রম, সারা জীবনের এক্সপিরিয়েন্স দিয়ে দিবি লিখে যাবে। তোরা শুধু ইট দ্যাট ফ্রগ বলে সার্চ করবি, পাই যাবি, বইটা অ্যাভেলেবেল আছে। পড়া এখন পড়ার দরকার নেই, এখন সিলেবাসের চাপ, পড়ার চেষ্টা করবি। তাহলে কিছু কিছু এরকম বই, কিছু কিছু লাইন, কিছু কিছু দেখবি থাকে যেগুলোর দ্বারা আমাদের ভেতরে একটা প্রবল এনার্জি এবং প্রবল একটা এনথুজিয়াজম তৈরি হয়। আমার মধ্যেও তৈরি হয়েছিল বাবার উত্তরটা শোনার পরে। প্রশ্ন দিবে এই লাইনটা তুলে, উত্তরটা কোনটা? প্রশ্ন দিতে উত্তরটা কোনটা? এবার উত্তরটা হচ্ছে পরেরটা, শেষ দিকটা। ডবল কোড দেখবে শুরু হয়ে গেছে, ও লাইনটার পরে ডবল কোড শুরু হয়ে গেছে, ডবল কোড যাই শেষ হয়েছে, একেবারে প্যারাগ্রাফটা শেষটা গিয়ে দেখ।
ওই যে ডবল কোট শুরু হোয়েনেভার দিয়ে শুরু, তাই না? একদম প্যারাগ্রাফ শেষ চলে গেছে দেখবি, ওই দিন আওয়ার সেলস না কি আছে লাস্ট ওয়ার্ডটা, আচ্ছা না আওয়ার সেলস বলে ওখানে যে প্যারাগ্রাফ শেষ হয়েছে ওইখানে প্যারাগ্রাফে যে ডবল কোট শেষ, মানে পুরো উত্তরটা হচ্ছে কিসের উত্তর বন্ধ, ওই প্যারাগ্রাফের শুরুর কোশ্চেনটা, যে কোশ্চেনটা দিয়ে প্যারাগ্রাফটা কালাম শুরু করে দিয়েছিল, বাবা কেন আমাদেরকে বললো না, এবার বেটা শুন আমি কেন বলিনি আমাদের, এবার উত্তরটা দিয়েছিল কিনা ঘুরাইছি বাকি দেখ, ডবল কোট দিয়ে শুরু হয়ে গেছে, বুঝলো? তার মানে প্যারাগ্রাফের প্রথম লাইনে যদি কোশ্চেন পড়ে উত্তর আসছে 7 নম্বর প্যারাগ্রাফ, আর প্যারাগ্রাফের এই লাইনটা এখন যেটা আন্ডারলাইন করলিস এটাই তোকে যদি বলে হিজ অ্যান্সার মানে কোন অ্যান্সার, তাহলে নিজ দিকটা যেখানে ডবল কোট দিয়ে শুরু হয়েছে, বাবার কোন উত্তরটা দেখ, উত্তরটা কিভাবে ঘুরাচ্ছে দেখ, হোয়েনেভার দিয়ে লাইনে শুরু হয়েছে দেখ, হোয়েনেভার, হোয়েনেভার একটা মানুষ কি করে, হোয়েনেভার কথাটা মানে কি যখনই, হোয়েনেভার হিউম্যান বিংস ফাইন্ড देमसेल्व्स অ্যালোন, লাইনটাকে তাকাবি, হোয়েনেভার দিয়ে প্রত্যেকটা লাইন তিনটা পরপর লাইন হোয়েনেভার দিয়ে শুরু হয়, তিনটা পরপর লাইন হোয়েনেভার দিয়ে শুরু আছে রে দেখবি, হোয়েনেভার, হোয়েনেভার মানে কি যখনই, হোয়েনেভার মানে হচ্ছে যখনই, হ্যালো? তাহলে মানুষ কি হয়, হোয়েনেভার হিউম্যান বিংস ফাইন্ড देमसेल्व्स অ্যালোন, এই দেখ মানুষ যখন একা অনুভব করে, অ্যালোন মানে কি রে, লোনলি, অ্যালোন কথাটার মানে হচ্ছে একাকিত্ব, একটা মানুষ যখন একা অনুভব করে, লাইনটা বাংলা কি, হোয়েনেভার হিউম্যান বিংস ফাইন্ড देमसेल्व्स অ্যালোন, একটা মানুষ যখন একা অনুভব করে ও কি করে, দেখা লাইনটা দেখা, এজ এ ন্যাচারাল রিঅ্যাকশন, as a natural reaction they start looking for company, as a natural reaction, natural মানে কি প্রাকৃতিক, রিঅ্যাকশন মানে কি প্রতিক্রিয়া, তাহলে একটা মানুষ যখন একা অনুভব করে সে প্রাকৃতিক নিয়মে বা প্রাকৃতিক প্রতিক্রিয়াতে সে এমন একটা লোকের খোঁজ করে যে তাকে কি দিবে, যে তাকে কোম্পানি দিবে, যে তাকে কোম্পানি দিবে, বুঝা গেল? এজ এ ন্যাচারাল রিঅ্যাকশন দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, তাহলে একটা লোক যে একা অনুভব করে সে কোম্পানি খুঁজে বলে, এর কোম্পানি মানে সঙ্গী সাথী, কোম্পানি মানে কম্পেনিয়ন, কোম্পানি মানে হচ্ছে কম্পেনিয়ন রে, কোম্পানি মানে হচ্ছে কম্পেনিয়ন, কম্পেনিয়ন মানে সঙ্গী বা সাথী, তাহলে একটা মানুষ যে একা অনুভব করে তাহলে সঙ্গ খুঁজে বলে, যার সাথে আমি একটু কথা বলবো, যার সঙ্গে একটু আলাপ আলোচনা করবো, যার সঙ্গে একটু আড্ডা দিয়ে আমি আমার ভেতরে থাকা একাকিত্বটা বোঝাবো, ঠিক একটা লাইন বললো। প্রশ্ন দিচ্ছে একটা মানুষ কি করে যখন ও অ্যালোন ফিল করে, একটা মানুষ যখন অ্যালোন ফিল করে ও কি করে, ও সেই ধরনের একটা লোক খুঁজে বলে যে তাকে কি দিবে, কোম্পানি দিবে, কম্পেনিয়ন দিবে, সঙ্গ দিবে, তোর সাথে সঙ্গ দিবে, এই যে ধর আজকে টিউশন আসছি একা যেতে মনে করছে না, একা গেলে তোর রাস্তাটা কেমন ফিল হবে, অ্যালোন ফিল হবে, তাহলে তুই ভাবছি আর একজন আসবে, কারো বা 5 জন আসবে, কি 6 জন একসঙ্গে যাবো, যাতে রাস্তাটায় আমি কি করবো, অ্যালোন ফিল করবো না, রাস্তাটায় ওরা আমাকে কি দিবে, কোম্পানি দিবে, সঙ্গ দিবে, যাতে আমি কি করতে পারবো না, অ্যালোন ফিল করবো না, বুঝা গেল? প্রশ্নটা লিখবি দেখ, হোয়াট ডু, দেখ হোয়াট, প্রশ্নটা লিখবি হোয়াট ডু, what do the people, what তারপরে ডু বসাবি, what do the people do, what do the people do when, when when they are, when they are alone, when they are alone, ঠিক আছে না? what people, what do people do when they are alone, যখন তারা একা থাকে তখন কি করে, উত্তর সাজা, উত্তর লিখবি when people are alone, উত্তরটা সাজাবি when people are alone, when people are alone, কমা দিবি, they start, কমা দিয়ে they start, START, they start looking for company, they start looking for company, the full stop, they start looking for company, যে তারা এমন লোককে খোঁজ করে যে তাকে সঙ্গ দিবে, আচ্ছা ফুল স্টপ হয়ে গেল, পরের লাইন আবার হোয়েনেভার দিয়ে শুরু, পরের লাইনটা আবার হোয়েনেভার দিয়ে শুরু, হোয়েনেভার দে আর ইন ট্রাভেল, যখনই মানুষ ট্রাভেল ফিল করে, সমস্যায় পড়ে, হয়ে গেল, তখন মানুষ কি করে, তখন সে এমন একটা লোকের খোঁজ করে, they look for someone to help them, to help them, তাহলে সেই সময় ও এমন একটা মানুষের খোঁজ করে যে তাকে ওই সময়টায় ওই সমস্যার সময়টায় সাহায্য করবে,
মানুষ যখন একা অনুভব করে তখন এমন মানুষের খোঁজ করে যে তাকে সঙ্গ দিবে। মানুষ যখন ট্রাভেলে পড়ে, সমস্যায় পড়ে, তখন কেমন মানুষের খোঁজ করে যেটাকে সাহায্য করবে। ভালো নাই তো তাছাড়া বুঝবি কি করে? ওই জন্য ভালো নাই জীবন দু একবার ট্রাভেলে পড়তে হয়, তাহলে বুঝবি, বুঝতেই পারবি যে তাহলে কে হেল্প করে। বুঝা গেল? ওই জন্য মাঝে মাঝে বলে, যদিও বলাটা খারাপ, তবুও বলে যে মাঝে মাঝে শরীর অসুস্থ হওয়া ভালো, যাতে তুই বুঝতে পারবি কে তোকে সামনে। তুই যদি সবসময় চাঙ্গা থাকে, ফুর্তি ফুর্তি থাকে, কোনো কিছু হচ্ছে না, তো তুই বুঝবি কি করে কে তোর সঙ্গে থাকে আর কে তোর ভালো চাই না চাই না। ওই জন্য কিছু কিছু হওয়া দরকার এটা বোঝার জন্য, নিজের স্বার্থ সিদ্ধির জন্য, যে এই যে এতগুলা লোকের পাশে আমি ঘুরে বলি, এগুলা আদৌ কে কে আমার ভালো চাই নাকি সবগুলো ফ্যাক্ট ফ্রেন্ডের সঙ্গে ঘুরে বলি। তুই বুঝবি কি করে? কি করে বুঝবি যে ও আমার ভালো চাই? ওটা তখনই বুঝতে পারবি যখন তুই ট্রাভেলে থাকবি। আর ট্রাভেলে থাকার সময়টা আমরা সেই লোকগুলোর কাছে দৌড়ি বলি যে আমাকে হেল্প করবে। আর সেই সময়টা তুই বুঝতে পারবি যে কোন লোকটার সঙ্গে এতদিন ধরে ঘুরতেছিলি আর সেই ফ্যাক্টরটা নেই। এই অনলাইনে একটা ম্যাডামকে আমি বিশাল ফলো করি, একটা বয়স্ক করে প্রায় 55-60 বছর ম্যামটা। ওর মাঝে মাঝে এত সুন্দর সুন্দর কথা বলে। ও বলে এতদিন ধরে আমার নিজের ছেলেটার জন্য আমি বার্থডের সময় কেক কাটতে, আর এখন আমার মনে হয় যে আমি কেকটা কাটিয়ে কাদেরকে খাওয়াই, যেগুলো আমার বেটা ভালো হয়েছে। কি দরকার বাবা এই খরচটা, আমি ভাত কিনে বা তরকারি কিনে লোককে খাওয়াবো? রাস্তার লোকগুলো নিজেরা খেতে পাই না, পেনায় পাড়া প্রতিবেশী ডাকে নিয়ে আর আমি কেক কাটি। সেইগুলাই আছে যেগুলো তারপরের দিনে আমার বেটা খারাপ। সেদিন আমার যেদিন বলছে রিয়েলাইজেশনটা হয়েছে আমার বেটার বার্থডে আমি করি, সেদিন যে টাকাটা আমার খরচ করে বার্থডে করতাম সেই টাকাটা আমি ওই লোকগুলোকে খাওয়াই, সেই রাস্তার লোকগুলো যারা খেতে পাই। জিনিসটা বুঝতে পারলি? তাহলে মাঝে মাঝে ট্রাভেলে পড়া দরকার এটা বোঝার জন্য যে কোন লোকগুলো তোকে হেল্প করার জন্য দৌড়ে আসছে। আচ্ছা, এটা গেল 2 নম্বর লোকটা। 3 নম্বর একটা আছে, whenever they reach an impasse বলে একটা শব্দ আছে, দেখ impasse, IMPASSE গোলদার করবে। impasse বলে একটা ওয়ার্ড আছে, দেখ IMPASSE, whenever they reach an impasse they look for someone to show them the way out। আন্ডারলাইন করবি way out শব্দটা, আন্ডারলাইন করবি way out শব্দটা। তাহলে আজকে একটা মানুষ অ্যালোন ফিল করছে, সে সংকুচে ঘুরে বলছে। একটা মানুষ সমস্যায় পড়েছে, সে এমন একটা লোকের খোঁজ করছে যে তাকে সাহায্য করবে। আচ্ছা চলো, একটা মানুষ যদি পৌঁছে যায়, তাকে লেখা আছে whenever they reach an impasse বলে একটা ওয়ার্ড বলে। মানুষ যখন ইম্পাসে পৌঁছায়, এবারে ইম্পাস জিনিসটা বুঝি। ইম্পাস জিনিসটা কি? ধর তুই, তবে ঘরের লোকে বলে দিয়েছে পুঞ্চা রোড যাবি, পুঞ্চা রোডে অমুক দোকানটায় অমুক কাকুকে এই জিনিসটা দিয়ে আসবে। তুই জানিস না এই রোডটা তোর কাছে না, তুই পুঞ্চা রোডটা বটে কোন দিকে ওইটা তুই জানিস, তাই তুই আসছিস এবারে এদিক থেকে যাতে শুরু করিস। তবে বলে দিয়েছে পুঞ্চা রোডে অমুক দোকানটাকে অমুক লোকটা এই জিনিসটা দিয়ে রাখবি, তুই এই জায়গাটা নতুন, তুই জানিস না। বুঝা গেল? এইবারে তুই কি করেছিস, এইখান থেকে তুই লালপুরের মোড় দিকে প্রথমে যেতে শুরু করিস, যাই নিয়ে এমন একটা জায়গায় বেচারে তুই পৌঁছে গেছিস যে এইরকম জায়গায় তুই দাঁড়াই। এইবারে এইখানটা যাই না তো তুই কনফিউশন হবিস, আমি কোন দিক থেকে পুঞ্চা ওটাই আমি। হ্যালো, বুঝা গেল? আমি যদি এদিকে যাই তো পুঞ্চা বড় এদিকে, এদিকে বাঁকুড়া চলে গেল, এদিকে পালগার রোডটা বড়, আর আমি তো জানি না তো কোন দিকে ঘুরবো, জানবো কি করে? বুঝা গেল? এবার তুই এই জায়গাটাই করবি কি করে, যেখানে তুই কনফিউশনে পড়িয়ে গেলি, এইরকম জায়গাটাকে ইম্পাস করবি। ভালো করে বুঝ দাদা, এটাকে বলে ইম্পাস। তুই এখান থেকে করবি এমন কোন একটা লোকের খোঁজ করবি, এইখানটায় যাইনি যে তোকে বলে দিবে পুঞ্চা দিকে রোডটা কোন দিকে বটে। সে কোনো গুমটিওয়ালা হোক, কোনো সাইকেলে কেউ আসছে, কেউ দাঁড়ায় আছে, মোড়টার কাছে যাবি, কি সিভিক পুলিশটার কাছে যাবি, কোন দিকে পুঞ্চা রোড ওঠে। এইবারে এইখানটায় তুই যে লোকটাকে সিলেক্ট করছিস জিজ্ঞেস করার জন্য পুঞ্চা রোডটা কেমন কোন দিকে বটে, ওই লোকটা যদি ভালো লাগলো তাহলে পালকা দিয়ে দিতে। কারণ তুই যাকে জিজ্ঞেস করছিস পুঞ্চা রোডটা কোন দিকে বটে, ওকে তুই ধরেই জানিস, চিনিস না। তাহলে ওই ব্যক্তিটা তোকে তো যে কোনো দিকে পরিচালনা করতে পারে, সঠিক দিকে পরিচালনা করতে পারে, আবার ওই দিকে বা এদিকেও দিতে পারে। এইদিকে যাই থেকে পালকায় যাই ঢুকিয়ে একটা খেতে ঢুকিয়ে গেছে সাইকেল, আর যাই খুঁজে বুঝে পুঞ্চা করি। ব্যাপারটা বুঝতে পারলি? তাহলে ওই জায়গাটা ইম্পাস মানে কি? ইম্পাস মানে হচ্ছে প্রবলেম মূলক সেই জায়গাটা যেখানে বুঝতে লাগবে কোন জায়গায়। এটা তোকে আমি লালপুরের মোড়টা বলেছি। ধর তুই মাধ্যমিক যখন পাস করে যেলি বা এইচএস যখন পাস করবি, হ্যাঁ, এইচএস পাস করার পরে কলেজ দিকে যাবো, পলিটেকনিক দিকে যাবো, ITI করতে যাবো, আচ্ছা অন্য কিছু প্রিপারেশন নেবো,
নাকি আমি যাব কোন দিকে, আমি কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিব যাব, নাইলে ওই লেসালেসিতে শিখবো, মানে ওই কি বলে পারলা পারলা শিখবো, হ্যাঁ, নাইলে আমি হয়তো হ্যাঁ ছিলাগুলা হয়তো ভাবিলে আমি স্যালুন শিখবো, হ্যাঁ, হ্যালো। তাহলে তোর এইচএস পাস করার পরে একটা কনফিউজিং মাইন্ড নাই তৈরি হবে। তাহলে যে জায়গাটা তুই পৌঁছাবি ওই জায়গাটা ইম্পাস পড়ে একদম সেম পরিস্থিতি তো তৈরি হয়েছিল মাধ্যমিকের সময়। পাস করার পরে আর্টস নেবো, সায়েন্স নেবো, স্কুলে আমি থাকবো নাকি অন্য স্কুল যাবো, কোন কোন সাবজেক্ট গুলো নেবো, আচ্ছা যদি আর্টস নিলি এই সাবজেক্ট গুলো রাখবো, আচ্ছা যদি সায়েন্স নিলি তাহলে কোন কোন গুলো রাখবো। তাহলে ওই পরিস্থিতিতে ছিল ইম্পাস। ইম্পাস মানে লিখে রাখবি জীবনের দ্বিমুখী রাস্তা, লিখে রাখবে। ইম্পাস মানে লিখে রাখবি জীবনের দ্বিমুখী রাস্তা। জীবনের দ্বিমুখী রাস্তাকে ইম্পাস বলা হয়। জীবনের দ্বিমুখী রাস্তাকে বলা হয় ইম্পাস। যখনই তুই দ্বিমুখী জায়গায় পৌঁছাবি, প্রবলেম মূলক জায়গাটায়, ওই জায়গাটা তুই কি করবি, এমন একটা লোকের খোঁজ করবি, দেখ লাইন থেকে দেখা, whenever they reach an impasse they look for someone to show them, যে তাকে দেখিয়ে দেবে। শো মানে কি দেখানো, শো মানে দেখানো। আমি এমন একটা লোকের খোঁজ করব যে আমাকে দেখাই দিবে। কোনটা দেখাই দিবে, ওই প্রবলেম মূলক জায়গাটা থেকে যে আমাকে কি করতে পারবে, ওয়ে আউট। দেখ ওয়ে আউট, ওয়ে আউট কথাটা মানে লিখবি রাইট ওয়ে। ওয়ে আউট কথাটা মানে লিখবি রাইট ওয়ে, রাইট ওয়ে অফ লাইফ। এই ইম্পাসে যে পৌঁছাচ্ছে সে এমন একটা লোকের খোঁজ করবে যে লোকটা এটাকে ওয়ে আউট করে দিবে। ওয়ে আউট মানে লিখবি দা রাইট ওয়ে অফ লাইফ, দা রাইট ওয়ে অফ লাইফ, দা রাইট ওয়ে অফ লাইফ। অর্থাৎ জীবনের সঠিক রাস্তাটা, জীবনের সঠিক দিশাটা, সেটাকে বলা হয় দা রাইট ওয়ে অফ লাইফ, যেটাকে তিনি বলছেন ওয়ে আউট কথাটা মনে হলো। হোয়েনেভার দিয়ে তিনটা লাইন বললো, তিনটা লাইনে তিন ধরনের মানুষের অবস্থাকে বুঝালো, বুঝে গেল। কোন মানুষ যদি অ্যালোন ফিল করে সে এমন একটা লোকের খোঁজ করে যে তাকে সঙ্গ দিবে। কোন মানুষ যখন ট্রাভেলে পড়ে সে এমন একটা লোকের খোঁজ করে যে তাকে হেল্প করবে। কোন মানুষ যখন ইম্পাসে পৌঁছায়, জীবনের দ্বিমুখী রাস্তায় পৌঁছায়, সে এমন একটা লোকের খোঁজ করে যে তাকে সঠিক জীবনের রাস্তা দেখাই দিবে। এটা তিনটা পর্ব, বুঝে গেল। সঠিক উত্তরটা দেই নাই আমি, তাদেরকে কেন বলি নাই যারা আমার কাছে আসে। উত্তর কিন্তু ম্যান উত্তরে যাওয়ার আগে একটা ভূমিকা টেনে গেছে, ডাইরেক্ট উত্তর বললে নাই বুঝতে পারে। ছোট সময় দেখিস নেই যে কোনো বইয়ে ইতিহাস বল বা বাংলা বল বা ইংলিশ বইগুলাই ম্যান পড়াটার আগে কিছুগুলো কোয়েশ্চেন দিয়ে দেয়। পড়াটার নাম, রাইটারের নাম, প্রথম পাতারে দেখবে ছোট ছোট দুটো কোয়েশ্চেন থাকবে, আর তারপরে ম্যান পড়াটা শুরু করে। বুঝতে পারলি? হ্যাঁ, ওই কোয়েশ্চেন গুলো দিতে হবে না, ওই কোয়েশ্চেন গুলো যে ছেলেটার মাইন্ডটাকে তুমি বসিয়া ওইগুলো তোকে ইঙ্গিত দিবে যে আসল পড়াটা কি নিয়ে বলে। দেখবে ওয়ার নিয়ে খেলতে দিত, কি শব্দ ছক একটা দিন দিতে ছোট মতো, এই তুমি কোনোদিন ওইখানে বেড়াতে গেছো, এমন বলে জায়গাটা, এরকম টাইপের কোয়েশ্চেন দিতে আমাদের বুঝে নিতে হবে যে এমন একটা পড়া আমাকে দিলে নাই, সে কোনো একটা জায়গা নিয়ে। বুঝতে পারলি? এইবারে দেখ এই লোকগুলা এই ধরনের মানুষকে বুঝে বলে যারা তাকে এই সাহায্যটা করবে। পরের লাইন থেকে দেখা, পরের লাইন থেকে দেখা, এভরি রেকারেন্ট অ্যাঙ্গুইশ লঙ্গিং এন্ড ডিজায়ার ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার। লাইন থেকে দেখা, এভরি রেকারেন্ট অ্যাঙ্গুইশ লঙ্গিং ডিজায়ার, তিনটে পর পর ওয়ার্ড আছে গোলদাগুলা, তিনটে ওয়ার্ড। এভরি রেকারেন্টের পর থেকে অ্যাঙ্গুইশ গোলদাগুলা, লঙ্গিং এন্ড ডিজায়ার, অ্যাঙ্গুইশ, লঙ্গিং আর ডিজায়ার, এই তিনটে ওয়ার্ড আছে। অ্যাঙ্গুইশ, লঙ্গিং আর ডিজায়ার, অ্যাঙ্গুইশ, লঙ্গিং আর ডিজায়ার, এই তিনটে ওয়ার্ড আছে। অ্যাঙ্গুইশ বলে যে শব্দটা আছে, হ্যালো, এটা আগে পরে আসছে, তার লাইনটা শুরু হয় দেখি এভরি, এভরি দিয়ে শুরু তো, তাহলে প্রত্যেকটা এভরি রেকারেন্ট বলে একটা শব্দ আছে, রেকারেন্ট, এভরি রেকারেন্ট, পাঁচ ওয়ার্ডটা হলো রেকারেন্ট। ওয়ার্ডের মানে লাগবে আর ই সি ইউ ডবল আর ই এন টি, এভরি রেকারেন্ট। রেকারেন্ট কথাটার মানে লাগবে রিসেন্ট ইনসিডেন্ট, রিসেন্ট ইনসিডেন্টকে রেকারেন্ট বলে। আর ই সি ই এন টি, রিসেন্ট, ইনসিডেন্ট আই এন সি আই ডি ই এন টি, আই এন সি আই ডি ই এন টি। রেকারেন্ট কথাটার মানে লাগবে রিসেন্ট ইনসিডেন্ট, মানেটা কি হলো সদ্য ঘটা কোনো ঘটনা, এটা বাংলাটা। সদ্য ঘটা কোনো ঘটনা সেটাকে রেকারেন্ট বলা হয়। সদ্য ঘটা কোনো ঘটনা ওটাকে রেকারেন্ট বলা হয়। এরপরে সদ্য ঘটা ঘটনা কি কি আছে মানুষের ভেতরে, তিনটা জিনিস আছে। এভরি রেকারেন্ট অ্যাঙ্গুইশ, অ্যাঙ্গুইশ মানে লাগবে রাগ, অ্যাঙ্গুইশ মানে রাগ, রাগ রাগার গ, অ্যাঙ্গুইশ মানে লাগবে রাগ,
হয়ে গেল রে এভরি রেকারেন্ট অ্যাঙ্গুইশ, অ্যাঙ্গুইশ কথাটার মানে লাগবে রাগ, হয়ে যাবে। আচ্ছা, লঙ্গিং কথাটার মানে লাগবে আকাঙ্ক্ষা বা বাসনা লিখতে পারিস। লঙ্গিং মানে বাসনাও লিখতে পারিস, আকাঙ্ক্ষাও লিখতে পারিস। আর ডিজায়ার কথাটা মানে লাগবে ইচ্ছা। ডিজায়ার কথাটার মানে লাগবে ইচ্ছা। তাহলে প্রত্যেকটা মানুষের যতজন আছে, প্রত্যেকটা মানুষের জীবনে তিনটা ওয়ার্ড আছে, বুঝা গেল? কম বেশি থাকবে কি? তাই লেখা আছে প্রত্যেকটা মানুষের রাগও থাকে, প্রত্যেকটা মানুষের একটা বাসনাও থাকে, আর ইচ্ছাও থাকে, বুঝা গেল? এবার লাইনের মানেটা কি? এভরি রেকারেন্ট অ্যাঙ্গুইশ লঙ্গিং এন্ড ডিজায়ার, প্রত্যেকটা মানুষের ভেতরে থাকা রাগ, প্রত্যেকটা মানুষের ভেতরে থাকা বাসনা বা ইচ্ছা, প্রত্যেকটা জিনিসের যেমন কারণও থাকে সেরকম প্রত্যেকটা জিনিস খুঁজে বলে এটাকে লেখা আছে ফাইন্ডস ইটস ওন, নিজের ওন স্পেশাল হেল্পার। স্পেশাল মানে কি? কোনো নির্দিষ্ট, হেল্পার মানে কি? সাহায্যকারী। হেল্পার মানে সাহায্যকারী। তাহলে কোনো একটা মানুষের যে অ্যাঙ্গুইশটা থাকে, অ্যাঙ্গুইশটা যদি আমাদের রাগ হয় তাহলে রাগের কারণও থাকে। এবার ওই রাগের যদি কারণটা আমি বুঝতে পারি, ওই জিনিসটা ওই ছেলেটাকে দিয়ে দিলেও রাগটা যাবে। তাহলে যে জিনিসটা দ্বারা তোর রাগটা আমি বুঝাতে পারবো সেটাই হোক তোর হেল্পার। যে জিনিসটা পাবার তোর বাসনা জাগিয়েছে মনে, ওই জিনিসটা তোকে যদি দিয়ে দেওয়া হয় তাহলে তোর বাসনাটা ফুলফিল হবে। তাহলে যে জিনিসটা দ্বারা তোর বাসনা বা ইচ্ছা বা রাগটাকে আমি পরিপূর্ণ করে দিতে পারি, বুঝাই দিতে পারবো তোর মন থেকে, ওটাই তোর স্পেশাল হেল্পার হবে। মানে প্রত্যেকটা মানুষের ভেতরে থাকা রাগ বাসনা ইচ্ছার যেমন কারণও থাকে, প্রত্যেকটা মানুষের ভেতরে থাকা এই তিনটা বুঝানোর জন্য স্পেশাল হেল্পার থাকে। যেমন লাইনটা সাঁ করে উপর দিয়ে চলে গেল, না না বুঝতে লাভলি, আমি বুঝতে পারি, আমি বলছি বুঝতে পারি, কারণ তোরা সিরিয়াসলি লাইন লিখেছি। আমি কি বললাম, দেখ এই তিনটা ওয়ার্ড আছে না, তোরা তিনটা ওয়ার্ডের জায়গায় তিনটা সাবজেক্টকে বসানো যায় কোনো মনে মনে। কোন একটা সাবজেক্ট বসে, ধর ইংলিশ, এক সায়েন্সের বসেছে ফিজিক্সকে, আর একটা কোন কাকে এগ্রিকালচার বসেছে লাইনে। তাহলে ইংলিশ বসাচ্ছি, বাংলা বসাচ্ছি আর ভূগোল। তাহলে একটা সায়েন্সের বলতে এর কাজ দেবে কিছু সায়েন্সের আছে না, ইংলিশ বসাচ্ছি, বাংলা বসাচ্ছি, আর কোন একটা বসাচ্ছি ফিজিক্সে বসেছে, ফিজিক্সে বসাচ্ছি। আচ্ছা শোনো, তাহলে ইংলিশ, বাংলা, ফিজিক্স যদি হয়, পার্টিকুলার একটা টিচার ওই তিনটা জিনিসটা বুঝাই দেয়। 12 লেভেল ছোট ছিল বাদ দে, একটা মানে ছিটাকে আটটা সাবজেক্টে বুঝাই দেবে। কিন্তু তুই যখন 12 লেভেলে পড়ছিস, পার্টিকুলার তোকে একটা টিচারে ওই ফিজিক্স হোক আর বাংলা হোক আর ইংলিশ হোক, যে তিনটাই সাবজেক্ট তুই ধরিস না কেন, কোনো পার্টিকুলার একটা টিচারকে বুঝিয়ে দিতে পারবি। আচ্ছা, এইবারে ধর তোর একটা সাবজেক্ট আছে বাংলা, এবার ওই বাংলায় তুই এমন কিছু প্রবলেম ফেস করছিস, এখন প্রবলেম ফেস করেছিস না, কারণ পড়ে যাবি, প্রবলেম ফেস করছি, এবার এই প্রবলেমটা গুছানোর জন্য ধর কোনো একটা টিচার আছে তোকে প্রবলেমটা গুছাই দেয় তোর মন থেকে, তাহলে ও হবে তোর ওই বাংলা সাবজেক্টের হেল্পার। আইলো মাথায়? এইবারে তোর তাহলে যতগুলো সাবজেক্ট আছে, যারা যারা আসছে নিয়ে তোর ওই প্রবলেমগুলো বা সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছে, ওই প্রত্যেকটা মাস্টারই তোর কাছে জীবনে একটা একটা হেল্পার হয়ে আসছে না, হ্যালো? তাহলে এইগুলো গেল সাবজেক্টের গল্প। আমাদের ভেতরে থাকা এই যে জিনিসগুলো আছে, এইগুলা যখন আমরা গুছাইতে পারি, যে জিনিসটা তারা গুছাতে পারবো সেটা হেল্পার হবে। তাহলে তুমি ভাবো কালামকে বুঝাইছে কেমন করে দেয়। তাহলে যে লোকগুলো আমার কাছে আসে শুধু শুধু পাত্রে জল নিয়ে আসে না, ওগুলো সব এই দলে পড়ে। হয় কেউ লোনলি ফিল করছে, হয় কোনো লোকটা ট্রাভেলে পড়েছে, হয় কোনো লোক ইম্পাসের মধ্যে পৌঁছে আছে, হয় কোনো মানুষ রাগিয়ে ভুগছে, হয় কোনো মানুষ আকাঙ্ক্ষা বাসনায় ভুগছে, আর ওরা দৌড়ে দৌড়ে আমার কাছে আসছে, মানে কি তাহলে আমাকে ওরা হেল্পার হবে? ওরা হয়তো ভাবে যে ওই ব্যক্তিটার কাছে যদি আমরা যাই কোনো রকমে, তাহলে ও কি করে দিতে পারে, কিছুটা হইলে সমাধান করে দিতে পারবে তো আমাদের, বুঝা গেল? তাহলে আমি ওদের কাছে হয়তো হেল্পার হিসেবে কাজ করি বলে আমার কাছে আশা নিয়ে ধরে আসে। তাহলে মানুষের ভেতরে যত যা অ্যাঙ্গুইশ লঙ্গিং বা ডিজায়ার থাকে, প্রত্যেকটা জিনিসের উপসমূহ কিন্তু আছে। আর যেটার দ্বারা তুই তোর ভেতরে রাগ বাসনা আকাঙ্ক্ষা, রাগ বল, আকাঙ্ক্ষা বল, বাসনা বল, ইচ্ছা বল, যা যা জিনিস আছে যেগুলা দ্বারা তুই এটা বোঝাতে পারবি ভিতর থেকে, সেটাই হবে তোর কি, সেটাই হবে তোর স্পেশাল হেল্পার। Every recurrent anguish, longing and desire finds its own special helper. কে বুঝতে পারবে? ভালোই। এবারে যে লোকগুলো আমার কাছে আসে, লাইনটা থাকা পরের লাইনে, for the people, পাইছো লাইনটা বুঝে? For the people who come to me in distress, for the people who come to me in distress, I am but a go-between in their efforts to propitiate their demonic forces with prayers and offerings. So it is used. লাইনটা বাংলা
লাইনটা বাংলাটা বুঝবি। তাহলে ফর দা পিপল যে লোকগুলা আমার কাছে দৌড়ে দৌড়ে আসে, শুধু শুধু এমনি লোক দৌড়ে আসে না আমার কাছে, তাহলে ওরা কিসে ভুগছে? লেখা আছে ফর দা পিপল হু আর ইন ডিস্ট্রেস বলে একটা ওয়ার্ড আছে, ডিস্ট্রেস। ডিস্ট্রেস মানে দুঃখ, ডিস্ট্রেস মানে যন্ত্রণা, কষ্ট, বেদনা। আপেল না, আপেল না, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনা লিখবি। ফর দা পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, ফর দা পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস। তাহলে যে লোকগুলা আমার কাছে যন্ত্রণায় দৌড়ে আসে, ডিস্ট্রেস মানে কি বললাম? কষ্ট, যন্ত্রণা, সেই জায়গা ডিস্ট্রেস বলা। তাহলে যে লোকগুলো আমার কাছে দৌড়ে আসে, নিশ্চয়ই সেই লোকগুলো কোনো স্বাভাবিক, কোনো সঠিক মানুষ নয়। মানে যে ফুর্তি আছে এরকম লোক তো আমার কাছে দৌড়ে আসছে না। পাত্রে পাত্রে জল নিয়ে তারাই আসে যারা ডিস্ট্রেসে আছে। তাহলে ফর দা পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, তাহলে যারা আইলো, আমার কাজ কি হয়? আমার কাজ কি? আমি কি করি? আই এম বাট এ গোলদার ঘুরাবি গো বিটুইন শব্দটায়, গোলদার ঘুরাবি গো বিটুইন শব্দটায় আমি কাজ করি গো বিটুইন এর। আই এম বাট এ গো বিটুইন বলে একটা শব্দ আছে, গো বিটুইন। গো বিটুইন শব্দটার মানে লিখবি, গো বিটুইন বলে যে ওয়ার্ডটা আছে, গো বিটুইন কথাটার মানে লিখবি মেডিয়েটর। এই ওয়ার্ডটার মিনিং পড়ে মেডিয়েটর। I am but a go between, go between কথাটার মানে লিখবি মেডিয়েটর, MEDIATOR, মেডিয়েটর। বাংলাটা লিখে রাখবি মধ্যস্থতাকারী। মেডিয়েটর বাংলা লিখবি মধ্যস্থতাকারী। আমার কাজটাকারী প্রশ্ন পড়বে, এখানে দুটো প্রশ্ন আছে। এক, যে লোকগুলা কালামের বাবার কাছে দুঃখ যন্ত্রণার সময় আসতেও ওদের জীবনের কালামের বাবা কি হিসেবে কাজ করবে? এটা অপশনে পাবে, গো বিটুইন। তোমরা দাগ দিবি এটা কালামের বাবার কাজ। মিনিং পড়তে পারে গো বিটুইন ওয়ার্ডের মানে কি, তখন কোথায় দাগ দিবি? মেডিয়েটর। এটা হচ্ছে কালামের বাবার কাজ, যে আমি মধ্যস্থতা হিসেবে কাজ করতাম। লাইনটা দেখা, আই এম বাট এ গো বিটুইন ইন দেয়ার এফোর্টস। ইন দেয়ার এফোর্টস, এফোর্টস মানে প্রচেষ্টা। ইন দেয়ার এফোর্টস, তাদের প্রচেষ্টার মাঝে আমি গো বিটুইন হিসেবে কাজ করতাম। আর তারপরে কি করতাম? এটা লেখা আছে তো প্রপিসিয়েট বলে একটা ওয়ার্ড আছে, প্রপিসিয়েট। খালি প্রপিসিয়েট বলে যে ওয়ার্ডটা আছে, প্রপিসিয়েট ওয়ার্ডের মানে লিখবি PROPITIAT, প্রপিসিয়েট। হ্যালো, প্রপিসিয়েট মানে লিখবি উইপ আউট করা, WIPE, উইপ আউট। প্রপিসিয়েট কথাটার মানে লিখবি উইপ আউট, WIPE, উইপ। তারপর আলাদা করে লিখবি আউট। এর বাংলাটা লিখবি বিতাড়িত করা, বিতাড়িত করা। আমি চেষ্টা করি আমার সাধ্যমতো যথাভাবে মধ্যস্থতাকারী হিসেবে ওদের ভেতরে থাকা সমস্যাগুলোকে সমাধান করা। আমি চেষ্টা করতাম ওদের ভেতরে থাকা কিগুলাকে প্রপিসিয়েট করা। লেখা আছে প্রপিসিয়েট দেয়ার ডেমনিক ফোর্সেস বলে একটা টার্ম আছে, ডেমনিক ফোর্সেস আছে। ডেমনিক ফোর্সেস মানে লিখবি অশুভ শক্তি, ডেমনিক ফোর্সেস মানে লিখবি অশুভ শক্তি। ডেমনিক ফোর্সেস মানে লিখবি অশুভ শক্তি, ডেমনিক ফোর্সেস মানে লিখবি অশুভ শক্তি। বুঝলো? আমি চেষ্টা করতাম ওদের ভেতরে থাকা অশুভ শক্তিগুলোকে বিতাড়িত করার। কিসের দ্বারা? উইথ প্রেয়ারস এন্ড অফারিংস। পাইছি? প্রেয়ার মানে প্রার্থনা, আর অফারিংস মানে পুষ্পাঞ্জলি দেওয়া। প্রেয়ার মানে বাংলায় বলে প্রার্থনা, আর অফারিংস বলে যে ওয়ার্ডটা আছে, অফারিংস এর বাংলা হচ্ছে পুষ্পাঞ্জলি দেওয়া। ওটাকে অফারিংস বলা হয়, ওটাকে বলা হয় অফারিংস। তাহলে আমার কাজটা কি? আমার কাজটা হচ্ছে যে লোকগুলা আমার কাছে ডিস্ট্রেসে আসে, শুধু শুধু আর আসে নাই, কেউ না কোনো কিছু প্রবলেমে ভুগছে বলেই আমার কাছে আসে। আর ডিস্ট্রেসে আমার কাছে আসার আমার কাজটা কি হয়? ওদের লাইফে আমি গো বিটুইনের কাজ করি, মেডিয়েটরের কাজ করি, মধ্যস্থতা হিসেবে কাজ করি। আর কি করার চেষ্টা করি? তাদের ভেতরে থাকা ডেমনিক ফোর্স বা অশুভ শক্তিটাকে বিতাড়িত করার চেষ্টা করি। কিসের দ্বারা? আমার হাতে দুটি মাত্র অস্ত্রই, সেটা হচ্ছে প্রেয়ার আর অফারিংস। বলতে বুঝতে পারলি? লাস্ট লাইনে কি আলাদা? তাহলে বুঝতে আঁকাই আমি বলতে হ্যাঁ হইতেই পারে না যে একবার হইতেই পারে। এবারে স্যার আপনি যদি জোরেই বলেন যে হ্যাঁ হয়ে যেতে পারে, বুঝ ভালো দাঁড়া দাঁড়া। এইটা যদি মসজিদটা হয়, কালামের বাবা এখানে আছে, তিনি প্রত্যেকদিন সন্ধ্যার সময় মসজিদে যান, নামাজ পড়ে। এইবারে মসজিদের বাইরে যে লোকগুলা আসে, সেই লোকগুলা কোন এমনি তেমনি লোক নয়, সেই লোকগুলাই আসে যে লোকগুলা ডিস্ট্রেসে ভুগছে। স্বাভাবিক ভাবে যে লোকগুলা জীবনযাপন করছে ওরা কি আমার কাছে আসে? সেই লোকগুলাই আসে যারা
ডিস্ট্রেসে ভুগছে, দুঃখ যন্ত্রণায় ভুগছে, তাহলে ওই পিপল ইন ডিস্ট্রেস, ওই লোকগুলা আমার হাতে পাটিয়ে পাটিয়ে জল নিয়ে সবাই এসে হাজির। বুঝে গেল? বুঝে গেল? ওই লোকগুলো আসছে, ওই লোকগুলো আসছে কেন? ডিস্ট্রেসে আছে বলে। ওরা বিশ্বাস করে, কিসে বিশ্বাস করে বলতো? ওরা বিশ্বাস করে যে ওদের লাইফে কে এন্ট্রি নিয়ে নিয়েছে? ওদের লাইফে এন্ট্রি নিয়ে নিয়েছে ডেমনিক ফোর্স, অশুভ শক্তি। অশুভ শক্তি আমাদের লাইফে এন্ট্রি নিয়েছে বলে আমার লাইফ জীবন যাপন ঠিকঠাক ভাবে চলছে না। আর ডেমনিক ফোর্স এন্ট্রি নিয়েছে বলে আমি এখন কিসে ভুগছি? স্ট্রেসে ভুগছি। হ্যালো, আচ্ছা, এবারে যে আসেছে যে লোকগুলা পাত্রে পাত্রে, বাবা আমার মসজিদ থেকে বের হচ্ছে, হ্যালো, বাবা কি করছেন? সেই তাদের এই যে ডেমনিক ফোর্সেস এর মধ্যেখানে ঢুকছে। ভালো করে বলছি, বাবার কাজটা কি? বাবার কাজটা হচ্ছে গো বিটুইন হিসেবে কাজ। গো বিটুইন মানে কি বললাম? মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে বাবা। বাবার হাতে অস্ত্র কি? বাবা শুধুমাত্র জানে প্রেয়ার, বাবা জানে অফারিংস করতে। তাহলে প্রার্থনার মধ্য দিয়ে আর অফারিংস করার মধ্য দিয়ে বাবা ওই মানুষগুলার ভেতরে থাকা অশুভ শক্তিটাকে কি করার চেষ্টা করছে? প্রপিসিয়েট করার চেষ্টা করছে। বুঝে গেল? প্রপিসিয়েট করার চেষ্টা করছে যাতে এই লোকগুলাকে আর ওই ডেমনিক ফোর্সের কাজ করতে না পারে, যাতে মানুষগুলা যখন ঘুরে আবার ঘর যায়, প্রপিসিয়েটটা যখন আমি করে দিব তখন ডেমনিক ফোর্স চলে গেল, ওদের লাইফ থেকে যেন আমি উইপ আউট করে দিলাম, প্রপিসিয়েট করে দিলাম তাদের ভেতরে থাকা ডেমনিক ফোর্সটা। তার বাড়ি যখন যাচ্ছে তখন যেন ডেমনিক ফোর্সকে নিয়ে বাড়ি যাচ্ছে না, তাদের থেকে জীবন থেকে তখন ডিস্ট্রেসটা আমি তুলতে পারছি। বাবার কাজটা কি? তাদের ভেতরে থাকা এফোর্টস এর মধ্যে বাবা গো বিটুইন হয়ে আসছে। প্রেয়ার এবং অফারিংস এর দ্বারা তাদের ভেতরে থাকা ডেমনিক ফোর্স গুলাকে প্রপিসিয়েট করার চেষ্টা করছে আমার বাবা। তাহলে বাবা যখন মসজিদ থেকে বের হইতো, বাবার কাছে কোন লোকগুলো আসতো? পিপল ইন ডিস্ট্রেস। তারা কিসে বিশ্বাস করে যে তাদের লাইফে কে এন্ট্রি নিয়েছে? তাহলে তাদের এফোর্টস এর বাবা কি করতো? এন্ট্রি নিত। কি হিসেবে কাজ করতো? গো বিটুইন। বাবার হাতে অস্ত্র কি? আর সেই ডেমনিক ফোর্স গুলোকে বাবা কি করার চেষ্টা করতো? প্রপিসিয়েট করার চেষ্টা করতো এবং তাড়াবার চেষ্টা করতো, বিতাড়িত করার চেষ্টা করতো বাবা। এটা ছিল বাবার প্রয়াসটা। আমি এসেছি জ্বরে, আমি জ্বরে ভুগছি, এইখানে এন্ট্রি নিয়েছে একটা ডাক্তার, জ্বর চলে গেলে ওইদিকে ও ডাক্তারের হাতে অস্ত্র কি? মেডিসিন। আমি সুস্থ হয়ে বাড়ি ঘর চলে গেলি, জ্বর একদিকে চলে গেল অন্য লোকের শরীরে। বুঝতে পারলে? তাহলে যে লোকগুলো আসতো তারা কি বিশ্বাস করতো? তাদের লাইফে ডেমনিক ফোর্স এন্ট্রি দিয়ে নিয়েছে। আর বাবা ওইটা এমসিকিউ কোশ্চেন করে বারবার বলছে এই কথা। বাবার কাজ কি হইতো? তাদের লাইফে গো বিটুইন হিসেবে কাজ করে। এই পর্যন্ত আজকে করেছি। তারপরে আর দুটা লাইনে চলে আরো আধ ঘন্টা যাবে। এই যেটাও থাকলো ভালো করে পড়বে, ঘরে নেই।